প্রিয় লিসেনার্স, আজকের যে প্রথম ঘটনাটি বলবো সেটি পাঠিয়েছে আমাদেরকে মোহাম্মদ সাইদ ইসলাম সাগর, গাজীপুর জেলা থেকে। তিনি যেভাবে লিখে পাঠিয়েছে সেভাবেই বলার চেষ্টা করছি। মসজিদটা ছিল অনেক প্রাচীন। মসজিদটার অবস্থানও ছিল এক ভুতুড়ে স্থানে। মসজিদের সামনে ছিল এক পুরনো কবরস্থান। কথিত আছে ওই মসজিদে কোনো মুয়াজ্জিন বেশি দিন থাকতো না। অনেক মুয়াজ্জিনরাই নাকি রাতে ফজরের আজান দিত এবং উঠার সময় অনেক ভয়ানক জিনিস দেখেছে। তেমনি এক মুয়াজ্জিন ছিলেন আব্দুল জব্বার। তার বয়স খুব একটা বেশি ছিল না। সে আগে কখনো কোনো মসজিদের মুয়াজ্জিন ছিল না এবং গ্রামের মসজিদ, তাই লোকজন বেশি হয় না। দিনের বাকি নামাজে প্রথম কাতারে ভাবলেও ফজরের নামাজে এর সংখ্যা আরো কমে যায়। ইমাম সাহেব নামাজের কিছুক্ষণ পূর্বে এসে নামাজ পড়িয়ে চলে যায়। সারাক্ষণ আব্দুল জব্বারকে একা একাই মসজিদে থাকতে হয়। এশার নামাজের পরেও মসজিদের চারদিকটা কেমন জানি নিস্তব্ধ হয়ে যায়। চারদিকে ঘুটঘুটে অন্ধকারে আরো ভয়ঙ্কর করে তোলে মসজিদের সামনের জ্বলন্ত থাকা একটি মাত্র লাইট। এবং সবাই গ্রামে সাধারণত এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। তাই আব্দুল জব্বারও তার খাওয়া খেয়ে মসজিদের ভিতর শুয়ে পড়ল। তবে আব্দুল জব্বার যেই ভুলটা করেছিল সেই ভুলের মাসুলটা তাকে ভালোভাবেই দিতে হয়েছিল। এবং ওই মসজিদের কিছু জিন রাতে ইবাদত বন্দগি করত। আব্দুল জব্বার তার বিছানাটা করেছিল একদম মসজিদের মিম্বারের, যেখানে ইমাম সাহেব খুতবা পাঠ করেন সামনের দিকে। সাধারণত এই জায়গায় জিনদের উপস্থিতি বেশি থাকে। আব্দুল জব্বার নতুন মুয়াজ্জিন হয় এই সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। শোবার পর থেকে আব্দুল জব্বার অস্বস্তি বোধ করতে লাগলো। পুরো মসজিদ ফাঁকা। আব্দুল জব্বার একা একা শুয়ে আছে। হঠাৎ মসজিদের বাইরে থেকে টিউবওয়েল থেকে আওয়াজ আসতে থাকলো। মনে হচ্ছে কেউ যেন টিউবওয়েলটা চাপছে। আব্দুল জব্বারের এক অজানা ভয় দোলা খেয়ে গেল। কিছুক্ষণ পর আওয়াজটা থেমে গেল। কিন্তু এর চেয়ে ভয়ানক জিনিস আব্দুল জব্বার দেখলো। সে দেখলো একজন সাদা পাঞ্জাবি পরিহিত লোক তার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছে। এই দৃশ্য দেখে আব্দুল জব্বারের হৃৎপিণ্ড যেন ভয়ে বরফে হয়ে গেল। এমন অবস্থায় যেন মানুষেই ভয়ে পাথর হয়ে যায়। পুরো অন্ধকার মসজিদে আব্দুল জব্বার একা মানুষ। তার সাথে আর কোনো জিন যে মসজিদে ছিল তা আব্দুল জব্বার নিজেও জানতো না। কিছুক্ষণ বাদে আব্দুল জব্বার পুরো মসজিদে এমন সাদা পাঞ্জাবিওয়ালা জিনদের দেখতে পেল। তার কাছে মনে হলো সবাই ভয়ানক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। আব্দুল জব্বার এই অস্বাভাবিক ঘটনা আর সহ্য করতে পারল না। প্রচণ্ড ভয় পেয়ে সে ওই অবস্থাতেই ওই স্থানে হার্ট অ্যাটাক করে মারা গেল। অন্যান্য মুয়াজ্জিনদের মতো আব্দুল জব্বারের ভাগ্য সহায় ছিল না, তাই সে আর প্রাণ হারালো। এবং সকালে যখন আব্দুল জব্বারের লাশ পাওয়া গেল তখন সবাই তার লাশ দেখে ভয়ে আঁতকে উঠল। লাশের মধ্যে ভয় পাওয়ার ছাপ তখনও ছিল। আব্দুল জব্বারের চেহারা সাদা হয়ে গিয়েছিল এবং চোখ তখনও মেলানো ছিল। আব্দুল জব্বারের লাশের এই ভয়ানক অবস্থার কথা শুনে অনেকে তার লাশ দেখতে পর্যন্ত আসেনি। জিনেরা আব্দুল জব্বারকে প্রাণে মারতে চায়নি। অতিরিক্ত ভয় পাওয়ার কারণে তার মৃত্যু ঘটে। আর এই মর্মান্তিক ঘটনার পর গ্রামবাসীরা মসজিদের বাইরে একটি ছোট ঘর তৈরি করে দেয় মুয়াজ্জিনদের থাকার জন্য। আর তখন থেকে আজ পর্যন্ত কেউ আর ওই মসজিদে রাত অতিবাহিত করতে আসেনি বা সাহসও পায়নি। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি যিনি বলেছেন তিনি একটি হাসপাতালের সাধারণ কর্মচারী। তার পোস্টিং লাশ ঘর দেখাশোনা করার। প্রতিদিন তাকে হাসপাতালে যেসব লাশ আসে আর যেসব রোগী মারা যায় সেসব লাশ নিয়ে কাজ করতে হয়। হিমঘরে লাশ থাকে। তিনি যেভাবে ঘটনাটি বলেছিলেন তার মুখে শোনা ঘটনাটি আমি হুবহু আপনাদের সামনে তুলে ধরছি। আমি মোহাম্মদ ইদ্রিস আলী, পেশায় একজন লাশ ঘরের কর্মচারী। আমি দিনে কিংবা রাতে লাশ ঘরের চাকরি করি। এই পেশায় আমি নতুন না। আমার বয়স যখন 50 আর আমি এই চাকরি করেছি গত 20 বছর ধরে। এর মাঝে লাশ ঘর নিয়ে কিছু ভয়ঙ্কর ও ভৌতিক অভিজ্ঞতা আছে। সেখান থেকে একটি অভিজ্ঞতা বলছি। এবং আমার স্পষ্ট মনে আছে সেদিন সন্ধ্যাবেলায় হাসপাতালে একটি মেয়ে এলো, বিষে খাওয়া রোগী, এবং বাঁচল না। মেয়েটি মারা গেল। পুলিশ লাশ রেখে গেল লাশ ঘরে। সেদিন রাতে আমার নাইট ডিউটি ছিল। আমার যখন নাইট ডিউটি পড়তো তখন আমার সাথে সাদেক ভাই থাকতেন। সাদেক ভাই গত সপ্তাহে বিয়ে করায় ছুটিতে ছিলেন। সেদিন পুরো হাসপাতালে আমি আর 3 জন নার্সই ছিলাম শুধু। নার্সেরা থাকতো একদিকে আর আমি হাসপাতালের দক্ষিণ পাশে লাশ ঘরের পাশেই থাকতাম। সন্ধ্যা থেকে লোডশেডিং চলছিল। আমার স্পষ্ট মনে আছে সেদিন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা ছিল। ওই দিন রাত ঠিক 9টায় জেনারেটর নষ্ট হয়ে যায়
এবং জেনারেটরের মেকানিককে রাত 9টায় ফোন করে পাওয়া গেল না। আমি বাধ্য হয়ে মোমবাতি নিয়ে আসলাম। ওইদিকে নার্সদের কি অবস্থা কে জানে। মফস্বলের একটি হাসপাতাল, সেখানে একটা রোগী নেই, হাতে গোনা কজন মাত্র। এবং আমি মোমবাতি কিনে হেঁটে হেঁটে হাসপাতালে ফিরে এলাম। চারপাশে তখন ঘুটঘুটে অন্ধকার। এত অন্ধকার কেন? এত অন্ধকার থাকার তো কথা নয়। আমি হাঁটার গতি বাড়িয়ে দিলাম। আমার মনে হলো আমি যেন দৌড়াচ্ছি, কিন্তু আমার পথ শেষ হচ্ছে না। এমন সময় কারেন্ট চলে এলো। আমি দেখলাম আমি দাঁড়িয়ে আছি হাসপাতালের পেছনে হিন্দুদের শ্মশানের কাছেই ছোট মাঠে। আমার মনে হলো আমি ভুলে এখানে চলে এসেছি। বৃত্তাকার ভাবে চক্কর দিচ্ছিলাম। আমি দ্রুত হাসপাতালে প্রায় দৌড়ে ফিরে এলাম। আমাকে দেখে নার্স সবিতা আপা বললেন, কি ব্যাপার ইদ্রিস, তুমি এত ঘামছো কেন? কই আপা, এই যে শরীর ঘেমে যেন গোসল করে ফেলেছো। যাই হোক, মোমবাতি এনেছো? আমি বললাম, হ্যাঁ। আমি মোমবাতি দিয়ে লাশ ঘরের কাছে ফেরত গেলাম এবং আমার পা চলছিল না। মনে হচ্ছিল কিছুক্ষণ বসে থাকতে। আমি লাশ ঘরের সামনে দরজার পাশে থাকা চেয়ারে গিয়ে বসে পড়লাম। আমার শরীরের ঘামে চেয়ারটা যেন ভিজে গেল। আমি চেয়ারে কিছুক্ষণ থেকে স্পষ্ট শুনতে পেলাম লাশ ঘরের ভেতর স্পষ্ট কচ কচ করে শব্দ হচ্ছে। আমি ভয়ে ভয়ে কৌতূহল নিয়ে দরজার ফাঁক দিয়ে তাকালাম। দেখলাম 3টা শেয়াল এসে লাশের গায়ে কামড় দিয়ে মাংস খাচ্ছে। আমি চেয়ারে কিছুক্ষণ থেকে স্পষ্ট শুনতে পেলাম লাশ ঘরের ভেতর স্পষ্ট এবং কচ কচ করে শব্দ হচ্ছে। আমি ভয়ে কৌতূহল নিয়ে এবং দরজার ফাঁক দিয়ে তাকালাম। দেখলাম 3টা শেয়াল এসে লাশ কামড়ে দিয়ে মাংস খাচ্ছে। আমার উচিত শেয়ালগুলোকে তাড়িয়ে দেওয়া, এবং আমি মনে মনে ভাবছি। এমন সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটলো। লাশটা ঘাড় ঘুরিয়ে দরজার দিকে আমার চোখের দিকে তাকিয়ে উঠলো। আমার মনে হলো আমার সারা শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেছে। আমি এরপর আর কিছু বললাম না। আমি সে রাতে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। ঘটনাটা এখানেই শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয়। আমি সে রাতে লাশ ঘরের সামনেই সারা রাত পড়েছিলাম, আর লাশ ঘরের ভেতর কিছু পাগল শিয়াল মেয়ের লাশটা ছিন্ন বিচ্ছিন্ন করে খাচ্ছিল। এবং কিন্তু পরদিন আমি সুস্থ হবার পর জানতে পেরেছিলাম মেয়েটার শরীরের মাংস খাবলে খাবলে খেলেও মেয়েটার মুখে কোনো আঁচড় পড়েনি। অদ্ভুত। এই ঘটনার পর আমি খুব অসুস্থ হয়ে যাই। আমি 7 দিনের মতো বিছানায় পড়েছিলাম। এরপর এক রাতে স্বপ্নে দেখলাম, মেয়েটা স্বপ্নে আমাকে বলল, ইদ্রিস ভাই, ভয় পাচ্ছেন? ভয় পাবেন না, আমি মানুষ নই, ভূত। মানুষকে ভয় পাওয়া যায় কিন্তু ভূতকে না। ইদ্রিস ভাই, আপনি আমার লাশটাকে ঠিকভাবে দেখে রাখতে পারেন নাই, সেজন্য আমি কোনো ক্ষতি আপনার করব না। শুধু আপনার জন্য আমার বড় একটা ক্ষতি হয়ে গেল। আমার পেটে বাচ্চা ছিল, আমার ভালোবাসার মানুষের সন্তান ছিল আমার পেটে, এবং সে যখন আমার বাচ্চাটাকে নষ্ট করতে বলল, আমার পরিবারকে বলেছিলাম, পরিবারও চাপ দিল বাচ্চাটা নষ্ট করে ফেলতে। কিন্তু আমি তো মা, আমি কিভাবে আমার বাচ্চাকে মেরে ফেলি বলেন? তাই নিজেকে মেরে ফেললাম। কিন্তু যখন শেয়াল এসে আমার বাচ্চাটাকে খুবলে খুবলে খেলো, আমার এই পেটের মাংস খেলো, তখন আপনি এসে ওদের তাড়ালেন না। ইদ্রিস ভাই, ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না, শুধু আপনার খুব কাছের কাউকে একটু কষ্ট দিব। আপনি এতিম মানুষ, বিয়ে করেন নাই। আপনার বন্ধু সাদেক আছে না, সাদেকের বউটাকে মেরে ফেলবো ইদ্রিস ভাই। নতুন বউটার পেটেও বাচ্চা এসেছে, ওকে মারবো। বলতে পারেন ও কি দোষ করেছে? ওর সাথে কেন এমন হবে? আমিও তো কোনো দোষ করিনি, আমার সাথে কেন এমন হলো? স্বপ্নের ভেতর মেয়েটা অদ্ভুত স্বরে কাঁদতে লাগলো। আমার ঘুম ভেঙে গেল। তখন ভোর হয়নি। আমার কেন জানি খুব চিন্তা হলো। আমি সাদেকের বাড়ি গেলাম, খুব ভোরে চলে গেলাম, এবং নতুন ভাবি আমাকে নাস্তা দিল। সাদেক কিছুটা অবাক হলো। ওদের বিয়েতে আমি যাইনি, কারো বাড়িতে আমার যেতে ইচ্ছেও করে না। হঠাৎ ওর বাড়িতে, তাও এত ভোরে। আমি কিছুক্ষণ সময় কাটিয়ে আমার বাড়িতে ফিরে এলাম। বিকেল বেলায় শুনলাম সাদেকের বউটা মধ্য দুপুর বেলা পুকুরে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মারা যায়। লাশটাও জানি ভেসে আছে। আমি দেখতেও যাইনি ভয়ে। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছিলেন মিতু রানী। তাকে অনেক ধন্যবাদ এরকম ঘটনা পাঠানোর জন্য। এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। এবার একসাথে 3টি ঘটনা শেয়ার করব। আমি চট্টগ্রাম থেকে বলছি। আজ আপনাদের সাথে আমি যে ঘটনাটি শেয়ার করব তা আমার সাথে বাস্তবে কিছুদিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা, যার ব্যাখ্যা আজও আমার কাছে নেই। সেদিন ঠিক কী বার ছিল আমার জানা নেই, আমার মনে নেই। তবে এখন রাত 11টা বেজে 45 মিনিট। আমি বাসার দিকে ফিরছিলাম রিকশায় করে, এবং একটা দাওয়াত ছেড়ে আসছিলাম আমার বাসায় একটি আবাসিক হোটেল এলাকায়। মেইন রোড থেকে রিকশায় চেপে একটি নির্দিষ্ট দূরত্বে আমায় পৌঁছাতে হয়। তো আমি আসছিলাম রিকশায় চেপে, কানে হেডফোন লাগিয়ে গান ছাড়লাম, আর আমার রিকশাওয়ালা মামা, যার হাতে ছিল একটি বিড়ি টানছে, তা মনের সুখে। রিকশা ছুটে চলে তার গতিতে। কোথায় কেউ নেই, সামান্য হিমেল হাওয়া বইছে, চারদিকে নিরিবিলি, সামান্য আলো, সামান্য অন্ধকার। একটা রিকশা আমাকে কেটে চলে যায় অপর দিক থেকে এসে।
দু একটা রাস্তার নেড়ি কুকুর একটু করে ডেকে ডেকে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। আমি একটা সময় একটা লম্বা রাস্তায় এসে পড়লাম, যেখানে শুধু একটা বাতি জ্বলছে, তাও একেবারে মাঝখানটায়। একটা সময় সেই আলোকিত মাঝখানটা আমি পাড়ি দিয়ে এলাম এবং আমি যে জায়গাটায় এসে পৌঁছালাম সেখানে সামান্য আলো রয়েছে। একটা সময় আমার হঠাৎ চোখে পড়লো কেউ একটা হেঁটে আসছে রাস্তার বাম পাশ ধরে। আমিও আছি ওই একই পাশে। আমি লক্ষ্য করলাম মানুষটা সম্পূর্ণ কালো কাপড়ে ঢাকা। দেখে মনে করলাম হয়তো রাতের প্রহরী হবে এবং একটু কাছে আসার পর তাকিয়ে হকচকিয়ে উঠলাম। এই দেখে যে কি ব্যাপার, লোকটার মাথা থেকে পা অবধি পুরো কালো কেন? আমার রিক্সাওয়ালা মামা দেখি আর একটা বিড়ি ধরালেন। দেখলাম উনি রিক্সা এবং বিড়ি দুটোই টানছে আপন মনে। আমি যা দেখছি সেদিকে তার কোনো খেয়ালই নেই। আমি গান শুনছি সোজা তাকিয়ে, কিন্তু আড়ালে আমার চোখ ফাঁকি দিতে চাইছে না সেই মানুষটিকে। যেই আমার রিক্সা একদম তার পাশে চলে এলো, আমি একটু আর চোখ করে তার দিকে তাকিয়ে রইলাম। আমি পুরো পাথর হয়ে গেলাম দেখে। গানের কোনো শব্দ আমার কানে ঢুকছিল না। আমি দু হাতে রিক্সার দুপাশ ধরে শক্ত করে বসে রইলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। একটা সময় লোকালয়ে ফিরে এলাম, নামলাম রিক্সা থেকে। যেই রিক্সাওয়ালা মামাকে রিক্সার ভাড়া দিতে যাব, এমনিতেই তিনি আমায় বলে উঠলেন, ভয় পাইছেন? আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম কেন? যেন আমি কিছুই দেখিনি। উনি ঠোঁটের কোণে একটা মুচকি হাসি দিয়ে বললেন, আমি আগেই বুঝছিলাম, তাই হুড়াহুড়ি কইরা আরেকটা বিড়ি ধরাইছি। তয় আপনি ভয় পাইয়েন না, ওরা ঘুইরা বেড়ায়, কিছু করবে না, যদিও কেউ দেইয়া না ডরায়। এরও মাঝে মধ্যে দেখা যায়। এবার বলি আমি কি দেখেছিলাম। আমি দেখেছিলাম রাস্তা থেকে দাঁড়িয়ে একটা মানুষ, যে কিনা আমার রিক্সার ছাদ ছুঁই করছে উচ্চতায়। তার মাথা হাতে পা পর্যন্ত পুরোটাই একই রঙের কালো। তবে আমাদের আশ্চর্যের বিষয় যেটি, তা হলো তার পা ছিল না, সে হাওয়ায় ভেসে যাচ্ছিল। এটি বুঝতেছি তার হাঁটার ধরন দেখে। পা থাকলে মানুষের শরীরে একটি স্পন্দন সৃষ্টি হয়, কিন্তু সে পুরোই সোজা এবং স্থিরভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবার আমরা দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় পুকুরিয়া এলাকায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে ওখানকার পুলিশ। সেই লাশটির কোনো নাম বা পরিচয় পাওয়া যায় না। নাম বা পরিচয় না পাওয়া যায়, বেওয়ারিশ লাশ হিসাবে দাফন করা হয়। পরের দিন সকালে স্থানীয় লোকজন কবরটির ওপরে মাটি সরে থাকতে দেখে এবং এলাকার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাদের লোক নিয়ে কবর খুঁড়ে দেখে কবরটি একেবারে ফাঁকা। ওখানে শুধু কাফনের কাপড় পরে আছে। এবং এই ঘটনার পর থেকে স্থানীয় মানুষের গরু ছাগল খুব দ্রুত কোনো না কোনো কারণ ছাড়াই মারা যেতে লাগলো। এমন অদ্ভুত ঘটনা ওই গ্রামে আর আগে ঘটেনি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো মরা গরু বা ছাগলগুলোর গায়ে কোনো রক্ত থাকতো না। কেউ যেন রক্ত চুষে নিয়েছে জানোয়ারগুলোর গা থেকে, এবং ভয়ে এলাকার অনেক গৃহস্থ গরু ছাগলগুলো বিক্রি করে দেয়। এলাকার স্থানীয় কৃষক বাচ্চু মিয়া একবার নিজের খোয়ারে অদ্ভুত শব্দ পেয়ে উকি দেন, এবং তখন সন্ধ্যা মাত্র হয়েছে, তাই ফাঁক ফোকর দিয়ে খোয়ারে আলো পড়ছে খানিকটা। সেই আলোতে তিনি দেখলেন তার একটা গরু মরে পড়ে আছে এবং তার ওপর একটা অদ্ভুত মানুষ সদৃশ প্রাণী চেপে বসে আছে। সেই প্রাণীটি ওই গরুর গলায় কামড় দিয়ে রক্ত চুষে খাচ্ছিল। ভয়ে বাচ্চু মিয়া নিজের অজান্তেই চিৎকার করে ফেলে। সাথে সাথে বাচ্চু মিয়ার দিকে ওই কিম্ভূতাকার প্রাণীটির চোখ তুলে তাকায়। বাচ্চু মিয়ার ভাষ্য মতে প্রাণীটির চোখ দিয়ে নীল রঙের আলো ঠিকরে বের হচ্ছিল। এরপর ওই জিনিসটা খোয়ারের পাশের দরজা দিয়ে বের হয়ে পাশের ক্ষেতে ঢুকে পড়ে। বস্তুটি নাকি মানুষের মতোই দৌড়াচ্ছিল, তবে স্বাভাবিকের চেয়ে বেশি দ্রুত। বাচ্চু মিয়ার চোখের পলকে ওটা হারিয়ে যায়। এবার 3 নম্বর ঘটনা। 2009 সালে জানুয়ারির ফেব্রুয়ারির দিকে ঘটনাটা ঘটে ঢাকার সাভারে ধামরাই গ্রামে। রাত তখন 9টা। আমি আর আমার এক বন্ধু বাজারে যাব, মোবাইলে ফ্ল্যাক্সি করব আর কিছু টুকটাক কিনবো। গ্রাম্য এলাকায় সব ঘুটঘুটে অন্ধকার। আমাদের হাতে ছোট একটা টর্চ, কিন্তু চাঁদের আলো আছে বিধায় টর্চ বন্ধ, চারদিক নীরব। কিন্তু আমার বন্ধুটা ভীষণ দুষ্টু। সে FM চালিয়ে নিচে নিচে হাঁটছে এবং কোথাও বলছিলাম আমরা। এক সময় আমার মোবাইল বেজে ওঠে। আমি কথা বলতে বলতেই এগিয়ে যাই এবং কথা শেষ করে আমি পিছনে ফিরে অবাক দেখি আমার বন্ধুটি এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে, আর রেডিও বন্ধ, নাচানাচি বন্ধ। গেলাম তার সামনে, যেয়ে বললাম, কিরে চুপ কেন, চল। সে আমাকে থামিয়ে দিয়ে বলল, ওটা আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি, কোথায়? সে আঙ্গুল দিয়ে দেখালো তার সামনে, কিন্তু আমি দেখি কিচ্ছু নেই। আজব তো। সে দাঁড়িয়ে আছে আর একই দৃষ্টিতে একই নজরে তাকিয়ে দেখছে। আমি বলি, কিরে, কিছু নেই তো বাদ দে, চল আবার হাঁটি। সে বলে, আমি এখান দিয়ে যাব না। ভালো,
আমরা একটু পাশে সরে হাঁটা দিলাম, কিন্তু আমরা চলে যাচ্ছি, কিন্তু সে পিছনে ফিরে এক দৃষ্টিতে কি দেখছিল সেই জানে, কিন্তু আমি তাকাইনি। গেলাম বাজারে, তার দিকে তাকিয়ে দেখি সে মনমরা হয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কিছু খাবি? সে বলে না। বুঝলাম জিলাপি, কারণ তার প্রিয় খাবার, তাই বলে না। একদম মূর্তি হয়ে গেল। বললাম, চল যাওয়া যাক। রওনা হলাম আবার সেই রাস্তা ধরে। কিছু দূর যাওয়ার পর আমার মনে হচ্ছিল সামনে কিছু একটা বসে আছে। চাঁদের আলোয় দেখলাম কালো রঙের কিছু একটা, বেড়ালের মতো দেখতে, কিন্তু কুকুরের সমান প্রায়। ওটার পাশ দিয়ে এলাম এবং কিন্তু দ্বিতীয়বার তাকাইনি। আমার বন্ধুটা এখনো আগের মতোই চুপ। আমার শরীর শিউরে উঠল, কারণ চারপাশ নীরব, কেউ নেই, আমরা দুজনেই ছাড়া। তার সঙ্গী আছে চাঁদের আলো। চলে এলাম বাড়িতে, তারপর দুইজনের মতো করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে এক অপরিচিত মানুষ সম্পর্কে নানার মতো কে জিজ্ঞাসা করলো এই ব্যাপারে, এবং তিনি হাসলেন এবং বললেন, তোমরা যা দেখছিলাটা কি জানি না, তবে কিছু একটা এত আছে ওখানে। এই জায়গাটার ডান দিকে কবরস্থান এবং বাম দিকে আছে একটা শ্মশান। অনেকেই অনেক কিছু দেখে ওখানে, তোমরা ভালো করেছো যে যেটা দেখেছো তো দেখেছই এবং সেটাকে বিরক্ত করনি, তার জন্য পথ ছেড়ে দিয়েছো। তারপর আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, দোস্ত কি দেখছিস বলতো? এবং সে বলতে চায় না। আমি বললাম, বল না দেখি আমার সাথে মিলে কিনা। সে এই কথা শুনে অবাক হয়ে গেল। তারপর বলল, কালো করে বেড়ালের মতো দেখতে বসে আছে কে যেন, কিন্তু উচ্চতায় প্রায় কুকুরের কাছাকাছি ছিল। এই ছিল ঘটনা। এই তিনটি ঘটনায় আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনি তার নাম বলতে নিষেধ করেছেন, তাই আর নামটি বলা হলো না। এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। রহমত আলী কবরস্থানের মধ্য দিয়ে হাঁটছিল এবং চারপাশটা ভালো করে দেখতেছিল, এবং তার বগলের তলায় ছিল একখানা লাঠি এবং হাতে ছিল একটি টর্চ লাইট। এই বিশাল কবরস্থানের পাহাদার মাত্র দুজন, আর এই দুজনের মধ্যেই রহমত আলী হলো একজন। কবরস্থান থেকে অনেক সময় অনেক লাশ চুরি হয়ে যায়, তাই এই পাহারাদারের ব্যবস্থা। রহমত আলী অনেক সাহসী একজন মানুষ। দীর্ঘ 8 বছর ধরে সে এই পেশার সাথে নিযুক্ত আছে, এবং এই 8 বছরে তিনি নানান ধরনের অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছেন, আর যেই ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা তার কাছে নেই। তবে এইবার রহমত আলীর সঙ্গে যেই ঘটনা না ঘটলো তা রহমত আলীর জীবনে অন্যতম স্মরণীয় একটি ঘটনা। রহমত আলীর ডিউটি ছিল মধ্যরাতে থেকে, এবং সে এই সময়ে রাতে ডিউটি করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তখন রাত প্রায় 1টা বাজে। রহমত আলী যখন কবরস্থানের ভিতর দিয়ে হাঁটাহাঁটি করছিল, তখন হঠাৎ তার মনে হলো কেউ হয়তো কোনো কবর খুঁড়ছে। সে তার লাইট চারদিকে ঘুরালো এবং ঘুরিয়ে ভালো করে দেখতে লাগলো, এবং তার নজর পড়লো দুইজন লোক মিলে একটা কবর খুঁড়ছে, এবং পাশে সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ খাটে শুয়ে আছে। সে ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার মনের ভিতর কেন জানি একটা অজানা ভয় ঘুরপাক খাচ্ছিল। সে যখন কিছুক্ষণ বাদে আবার সেই স্থানে লাইন মারলো, তখন সে দেখলো কোনো লোকেনি এবং কবরটি সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গেছে, এবং সে এইবার একটু অবাক হয়ে কবরের কাছে আসলো। সে যখন কবরের সামনে এসে কবরের দিকে তাকালো, তখন তার হৃদয় কেঁপে উঠলো, এবং লাশটা কবরের ওপর রাখা, কিন্তু সে কিছুক্ষণ আগে দেখেছিল যে কবরটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছিল। এবং তবে এখন লাশ কবরের ওপর আসলো কিভাবে? সে যতই সাহসী হোক না কেন, ব্যাপারটা তাকে প্রচন্ড ভয় পাইয়ে দেয়, এবং তার লাশ কবর দেওয়ার অভ্যাস ছিল, তাই সে ভয়কে দূর করে লাশটাকে পাশে রেখে আবার কবরটা খুললো, এবং লাশটাকে কোনো মতে ঢেকে কবরের ভিতরে ফেলে দিল, এবং সঙ্গে সঙ্গে মাটি চাপা দিয়ে দিল। তার কাছে মনে হলো এইবার বুঝি সব ঠিক হয়ে যাবে, কিন্তু না। কিছুক্ষণ পর রহমত আলী দেখলো লাশটা আবার কবরের ওপরে চলে এসেছে। তখন আর রহমত আলী নিজেকে ঠিক রাখতে পারলো না। জীবনে এই প্রথমবার সে তার ডিউটি ত্যাগ করে পালালো, এবং কবরস্থানের পাশেই একটা মসজিদ ছিল। রহমত আলী মসজিদের সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরে যখন তার জ্ঞান ফিরলো, সে হাঁপাতে হাঁপাতে মসজিদের বড় হুজুরের কাছে গেল এবং বিস্তারিত ঘটনা বলল। হুজুর আরো কয়েকজন লোকসহ তৎক্ষণাৎ কবরস্থানে গেল। সত্যি সত্যি লাশটাকে কবরের ওপর পড়ে থাকতে দেখা গেল, এবং হুজুরের নির্দেশে লাশের মুখটা যখন খোলা হলো, তখন সবাই ভয়ে আটকে উঠল। লাশের মুখ ছিল পুরোটা থেতলানো, এবং লোকটার মুখ ভর দাড়ি এবং রক্তে ভিজে
লাল হয়ে আছে। এই অবস্থায় দেখে সবাই বুঝতে পেরেছিল যে লাশটার দাফন কাফন হয়তো কিছুই হয়নি। তাই সেই সময়ে সেই লাশের দাফন কাফন সম্পূর্ণ করা হয় এবং এরপর আর ওই লাশটি কবরের ওপর উঠে আসেনি এবং পরে কোনোভাবে জানা গিয়েছিল যে ওই রাতে লোকটাকে একটি ট্রাক বাজেভাবে চাপা দিয়েছিল এবং এই কারণে লোকটির মৃত্যু হয়েছিল। আর ওই ট্রাকের হেল্পার ও চালক ধরা খাবার ভয়ে ওই অবস্থাতেই লোকটাকে কবর দিয়ে দেয়। আর এই কারণেই লাশটা বারবার কবর থেকে উঠে আসছিল। এই ঘটনার পরে রহমত আলী আর রাত্রে ডিউটি করার সাহস পায়নি। হয়তো এই ধরনের ঘটনা অনেক কবরস্থানে রাতের আধারে ঘটে। এই সব ঘটনাগুলো প্রায় সময় আমাদের জানার বাহিরে থেকে যায়। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছিলেন রংপুর জেলা থেকে হৃদয় নামের একজন ব্যক্তি। তাকে অনেক ধন্যবাদ। এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। আমরা যারা ঢাকা শহরে থাকি তারা বেশিরভাগ সময়ে ভূত প্রেতের কথা তুড়ি দিয়ে উড়িয়ে দেই। হ্যাঁ, দিনের আলো হয়তো আপনাদের সেরকম করে ভাবতে বাধা দেয়, কিন্তু যদি আপনি গ্রামে অঞ্চলে যান তাহলে দেখবেন সেখানে এখনো এমন কিছু ঘটনা ঘটছে যা আমার কথা কথিত বিজ্ঞান দিয়েও ব্যাখ্যা করা সম্ভব নয়। আপনাদের সাথে আজ তেমন একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আগে মেট্রিক পরীক্ষার পর আমরা 3 মাসের একটা লম্বা ছুটি পেতাম। তাই পরীক্ষা শেষ হবার আগেই ছেলে মেয়েদের চিন্তায় চলে আসতো কি করব এই সময়ে, 3 মাস অতিক্রম করব কিভাবে। কারো ইচ্ছে থাকলে দেশটাকে ঘুরে বেড়ানো, কারো ইচ্ছে থাকে অজানা জানার জন্য ছুটে চলতে, এবং এই দ্বিতীয় গ্রুপের সদস্য আমি। এক্সাম শেষ হওয়ার আগেই ঠিক করে ফেললাম এই ছুটিতে আমরা ফ্রেন্ডরা মিলে পঞ্চগড় যাচ্ছি। সেখানে যাওয়ার পিছনে কিছু উদ্দেশ্যও ছিল। 1 নম্বর, জায়গাটা সুন্দর সবার কাছে শুনেছি কিন্তু কখনো যাওয়া হয়নি। 2 নম্বর, ইন্ডিয়ার বর্ডার একদমই নাকি কাছে, চেনা জানা মানুষ থাকলে ইন্ডিয়া যাওয়া সম্ভব। 3 নম্বর হচ্ছে সত্যিকারের ভূত দেখা। এবং ভূত দেখার ঘটনাটা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করলো। যেই ব্যক্তি এই ব্যাপার বলেছে তার কথা অবিশ্বাস করা কোনো কারণ আমার জানা ছিল না। তিনি সম্পর্কে আমার মামা হন। পঞ্চগড়ে আমার নানুর বাড়ি ছিল, এখনো আছে, কিন্তু সেদিনের পর আমার আর যাওয়া হয়নি। আমাদের পরীক্ষা শেষ হয় মার্চ মাসে। ঠিক কত তারিখে শেষ হয়েছিল তা মনে নেই। পরীক্ষা শেষ হবার 2 দিনের মধ্যেই আমরা রওনা দেই। আমরা মানে আমি, শিমুল আর সজীব। নানু বাড়িতে এটাই আমার প্রথম যাওয়া, আর তার উপর সাথে কোনো গার্জিয়ান নেই। মজা মস্তিও করে গন্তব্যে পৌঁছালাম ভোরের দিকে। বাস থেকে নেমে প্রায় 20 কিলোমিটার রাস্তা ভ্যানে করে জার্নি। শরীর যেন আর চলছিল না। বলা বাহুল্য, আমরা রাতের বাসে জার্নি করেছিলাম বলে নানু বাড়িটা আসলেই সুন্দর। ঠিক পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী, ইন্ডিয়া যাওয়ার ওই নদীটা দিয়ে, এবং কাঁচভাঙ্গা নদী, এবং বা এমনই একটা নাম ছিল নদীটার। গরমের দিনেও পানি বরফের মতন ঠান্ডা। দিনের বেলায় গোসল করো, কাঁপতে কাঁপতে উঠতে হয় নদী থেকে। 2 দিনে হাঁপিয়ে উঠলাম গ্রামের পরিবেশে। মোটামুটি যা যা দেখার ইচ্ছে ছিল ঘুরে দেখে ফেলেছি, শুধু ভূত দেখাটা বাকি। মামা ওই সময় বাড়িতে ছিল না, ঢাকায় একটা বেসরকারি ফার্মে চাকরি করেন তিনি, এবং ছুটি না মিললে গ্রামে খুব একটা যান না। আমি যাওয়ার আগে বলে গিয়েছিলাম, তাই ছুটি ম্যানেজ করে রেখেছিলেন। এবং তৃতীয় দিন সকালে পঞ্চগড় পৌঁছান মামা। পাওয়ার সাথে সাথে পাকড়াও করি ওনাকে। ঘটনা তখন পর্যন্ত পরিষ্কার ছিল না আমাদের কাছে। মামা শুধু কিঞ্চিত ধারণা দিয়েছিলেন যে আমাদের এক্সপেরিয়েন্স জীবনে ভুলতে পারবো না। যাই হোক, আমরা 4র্থ দিন বের হই ভূতের সন্ধানে। শহরের আলোক ঝলমলে পরিস্থিতিতে থাকতে থাকতে ব্যাপারটা এমন হয়েছিল যে আমরা 3 জন রীতিমতো মস্করা করতে লাগলাম। ভূত, তাও আবার 21শ শতাব্দীতে। আমরা যখন রওনা হলাম তখন ঘড়িতে 6টার মতো বাজে। জায়গাটা একটা পরিত্যক্ত বাড়ির পাশে। কথিত আছে সেই বাড়ির মালিকের ছোট ছেলের মৃত্যু হয় বজ্রপাতে। বজ্রপাতের মৃত্যু হলে নাকি মানুষের কোনো একটা অর্গান, শরীরের একটা অংশ খুব দামি ধাতুতে পরিণত হয়ে যায়। তাই বজ্রপাতে মৃত মানুষের লাশ চুরি হয়ে যায়। কিছু খারাপ লোক লাশ চুরি করে সেই অংশটা পাওয়ার জন্য। যেহেতু লোকটা নিজেই বাড়ির মালিক ছিলেন, তাই ছেলের কবর দিয়েছিলেন বাড়ির পাশেই। মামার মুখ থেকে ভ্যানে যেতে এসব কথা শুনতে লাগলাম। আমার কাছে ব্যাপারটা তখন ক্লিয়ার নাই, তাই মামাকে এক নাগারে প্রশ্ন করেই যাচ্ছিলাম। মামা ধৈর্য সহকারে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছিলেন। মামার কাছে যা জানতে পারি তা সংক্ষেপে বলছি। ওই বাড়ির ছোট ছেলেটি এলাকায় এক প্রকার ত্রাসের মতো ছিল। মানুষজন তো দূরের কথা, তার ভয়াল এবং নিষ্ঠুর মন মানসিকতা থেকে নাকি পশু পাখিও রেহাই পেত না। এবং গ্রামের লোক ছেলেটিকে এসব
কারণে ভয় পেয়ে ওই বাড়িটা এড়িয়ে চলার চেষ্টা করত। প্রায় নাকি ওই বাড়ি থেকে মানুষের কান্নার আওয়াজ পাওয়া যেত। ভয়ঙ্কর টর্চার করলে মানুষ যেমন বিকৃত স্বরে চিৎকার করে, অনেকটা সেই রকমই। আমার মামা হলো ভয়ানক সাহসী টাইপের। উনি একদিন তার কয়েকজন বন্ধু নিয়ে গিয়েছিলেন আসল ব্যাপারটা দেখতে। বিকালে ওনারা বাড়িটা পৌঁছান, কিন্তু খুব বেশি দূর যেতে হয়নি। ঠিক বাড়ির গেটের কাছেই এক বিশাল আকৃতির কুকুরের মৃতদেহ পড়েছিল এবং পার্শ্ববিক নির্যাতন করে কুকুরটাকে মারা হয়েছিল। তা দেখে বোঝাই যাচ্ছিল সারা গায়ে চাকুর অগণিত দাগ এবং কুকুরটার হৃৎপিণ্ড বরাবর বিশালাকার গর্ত। এবং সবচেয়ে আশ্চর্যকর ব্যাপার হচ্ছে কুকুরটার চোখ মুখ ভয়ে বিস্মিত এবং মুখটা যেন দু হাতে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। এবং ভয়ানক এই দৃশ্য দেখে মামার বন্ধুরাও আর এগোনোর সাহস পেলেন না। ঠিক তখনই আকাশ বাতাস কাঁপিয়ে গায়ের পশম দাঁড় করিয়ে দিয়ে বাড়ির ভেতর থেকে কারো আত্মচিৎকার শোনা গেল এবং উনারা আর সাহস করলেন না, চলে এলেন। ছেলেটা যেদিন মারা যায় তার কয়েকদিনের মধ্যেই তার লাশ চুরি করার চেষ্টা করা হয়। এলাকার একটা চক্র আছে যারা বজ্রপাতের মৃত্যু হওয়া লাশ কবর থেকে তুলে ইন্ডিয়াতে বিক্রি করে দেয়। যাই হোক, তারপর দিন ওই চক্রের কয়েকজনের কাজ ভাঙ্গা নদীতে ভাসন্ত অবস্থায় পাওয়া যায়। তাদের প্রত্যেকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন ছিল। ওই দলের দুইজনে প্রায় মৃত উদ্ধার অবস্থায় পাওয়া যায় এবং ওই বাড়ি থেকে কিছুটা দূরে এক চাষের জমি ছিল এবং তাদের একজনের হাত শরীর থেকে বিচ্ছিন্ন ছিল আর আরেকজনের গায়ে কেউ যেন ছুরি দিয়ে কেটে ফালি ফালি করে রেখেছে। এবং তাদের জবানবন্দি থেকে জানা যায় তারা ওই বাড়িতে গিয়েছিল লাশ তোলার জন্য, কিন্তু কিছু একটা তাদের আক্রমণ করে। জিনিসটা দেখতে মানুষেরই মতো, কিন্তু আকৃতি অনেক বড়। তাদের মাঝের একজন, যার শরীর চাকু দিয়ে ফালা করা হয়েছিল, হাসপাতালে মারা যায় এবং তখনকার পেপারে এই বিষয়টা এসেছিল। ওই বাড়িটির আশেপাশে অন্য কোনো বাড়ি নেই। প্রায় অর্ধেক মাইল পথ গেলে কয়েকটা বাড়ি পাওয়া যায়। ওই বাড়ির কয়েকজন লোক নাকি বাসাটা থেকে অদ্ভুত সব গঙ্গানির আওয়াজ পান। তাদের মাঝে কয়েকজন নাকি দেখেছেন যে ওই বাড়িটির উঠোনে একটা সাদা ছায়া হেঁটে বেড়ায় এবং বারবার বাড়ির একটা দরজার সামনে গিয়ে গায়েব হয়ে যায়। প্রত্যেকটার সাথে আলাদা আলাদা কথা বলে জানা গেছে যে তারা সবাই একই জিনিস দেখেছেন এবং তাদের কথার মধ্যে অদ্ভুত মিল। কোনো রকম অসঙ্গতি লক্ষ্য করা যায়নি দেখে গ্রাম থেকে একদল লোক গিয়ে বাড়িটা ভেঙে ফেলার চেষ্টা করে। তাদের মাঝে দুজন শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয় কাজ চলাকালীন সময়ে। এটা বলা ভালো, ছোট ছেলেটা মারা যাওয়ার শোক সইতে না পেরে ওই বাড়ির মালিক ও তার পরিবার নিয়ে কয়েকদিন গ্রাম ছেড়ে চলে যান এবং এরপর থেকে বাড়িটা মূলত পরিত্যক্ত হয়ে আছে। এতটুকু শোনার পর ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আমাদের। মজা মাস্তি তো দূরের কথা, মামার গলায় এমন এক আশ্চর্য সুর ছিল যে আমরা রীতিমতো গরমের মাঝেও ভয়ে কাঁপুনি দিয়ে উঠলাম। শিমুল আর সজীবকে দেখে বুঝতে পারছিলাম মারাত্মক ভয় পেয়েছে দুজনেই। আমার অবস্থাও কোনো অংশে কম নয় এবং তারপর মান সম্মান রক্ষার্থে ঘাপটি মেরে রইলাম তিনজনেই। এবং নানু বাড়ি থেকে ওই বাড়িটার দূরত্ব প্রায় 5 কিলোমিটার। আমরা যখন বাড়িটার কাছাকাছি পৌঁছাই তখন ঘড়িতে ঠিক 6:48 বাজে। আজান হয়ে গিয়েছিল। মামা আমাদেরকে বাড়িটা দেখানোর জন্য এনেছিলেন ঠিকই, কিন্তু বাড়িটায় যাওয়ার পথটা প্রায় গাছগাছালিতে ঢাকা পড়ে গিয়েছে। মামা আগে থেকেই তার কিছু বন্ধুদের বলে রেখেছিলেন, তাই ওনারা সেখানে গিয়ে অপেক্ষা করছিলেন। আকাশের চাঁদটা ভালোই আলো ছড়াচ্ছে। কিছুদিন আগে মাত্র পূর্ণিমা গেল, তাই হয়তো বাড়িটা 100 মিটারের মধ্যেই চলে যাই আমরা। এবং মামাকে অনেক রিকোয়েস্ট করার পর তিনি আমাদের ওই গেটটা পর্যন্ত নিয়ে যেতে রাজি হন। মামার সাথে বন্ধুরা এই টাইপের অনুরোধ করতে হয় আশা করিনি এবং কয়েকজনের ভয়ে উসখুস করতে লাগলো। দুজন স্পষ্ট মনে আছে সিগারেট ধরালেন এবং সেই সিগারেটের নেশার জন্য ছিল না, ভূতের হাত থেকে বাঁচার জন্য ছিল। তাই তখন জিজ্ঞেস করা হয়নি। বাড়িটা দেখতে পুরনো আমলের জমিদার বাড়ির মতো। ঠিক সামনেই একটা বিশাল বেদিতে একটা নিম গাছ, আর মুসলমান বাড়িতে নিম গাছ সচরাচর দেখা যায় না, কিন্তু এখানে দেখলাম। আমাদের সাথে টর্চ ছিল। সজীব বুদ্ধি করে ভালো পাওয়ারের একটা টর্চ নিয়ে এসেছিল। মামা নিষেধ করার আগেই সে টর্চ বাড়ির দিকে তাক করে সুইচ দিয়ে দিল। প্রথমে মনে হলো চোখের ভুল, কিন্তু পাশ থেকে শিমুল চিৎকার করে উঠল। বুঝতে পারলাম যে না, যা দেখেছি ঠিকই দেখেছি। একটা ছায়ামূর্তি, সাদা এবং বাতাসে ভাসমান, যেন স্থির হয়ে দাঁড়িয়ে আমাদেরকেই দেখছিল। সজীব লাইন মারতে আস্তে আস্তে ভেসে চলে যেতে লাগলো। একটা দরজার কাছে গিয়ে যেন মিলিয়ে গেল এবং যা ঘটলো তা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। ঠিক তখনই আকাশ বাতাস কাঁপিয়ে ঘেউ ঘেউ করতে একটা বিশাল আকৃতির
প্রজাতির কুকুর ছুটে এলো। সাধারণত রাতের বেলা কুকুরের চোখে কোনো রকম আলো পড়লে তা জ্বলজ্বল করে, কিন্তু সজীব যখন তার টর্চ লাইটের আলো ওই কুকুরের দিকে ঘোরালো এবং তখন দেখলাম কুকুরটার চোখে যেন লাল আলো প্রতিফলিত হচ্ছে। মামা আমার হাত চেপে ধরে দৌড় লাগালেন। আমার বাকি দুই ফ্রেন্ডকে প্রায় কোলে তুলে নিলেন মামার দুই বন্ধু। এরপর রুদ্ধশ্বাসে ছুটলাম আমরা। কপাল কখনোই এত ভালো হয় না। কুকুরটা মামার এক বন্ধুর পায়ে কামড়ে ধরলো। উনার চিৎকারে মামা থেমে গিয়ে আমাকে বললেন, দৌড়াতে থাক, কোনো অবস্থাতেই থামবি না। না বললেও অবশ্য হতো। আমার থামার কোনো ইচ্ছেও ছিল না, তবুও ঘাড় ঘুরিয়ে একবার দেখার ঝোঁকটা সামলাতে পারলাম না। দেখলাম মামা পকেট থেকে কি যেন একটা বের করে কুকুরটার দিকে ছুঁড়ে মারে। সাথে সাথে কুকুরটা মামার ওই বন্ধুর পা ছেড়ে দিয়ে ছিটকে দূরে সরে গেল। ওই বাড়িটা থেকে কিছু পথ যাওয়ার পর 4 থেকে 5টা কৃষকের বাড়ি পড়ে, যেখানে মামার বন্ধুকে নিয়ে যাওয়া হলো এবং তিনি অচেতন হয়েছিলেন। সেই রাতে মামা উনাকে নিয়ে দিনাজপুর মেডিকেলের উদ্দেশ্যে রওনা হন। তার আগে আমাদেরকে ঘরে পৌঁছে দিয়ে যান এবং বলেন এই ঘটনা যেন বাসার কারো কাছে শেয়ার না করি। কিছু কিছু মিসিং লিস্ট এখনো ক্লিয়ার করার চেষ্টা করব। পরবর্তীতে মামা এবং উনার বন্ধুদের সাথে কথা বলে আমরা নিশ্চিত হই যে ওই কুকুরটা সেই কুকুরটাই ছিল যেটা মামারা ওই বাড়িতে এক বিকালে গিয়ে মৃত পড়ে থাকতে দেখতে পান। এবং দুই হচ্ছে ছায়ামূর্তিটা শুধু একজন বা দুজন দেখলেই তাকে হ্যালুসিনেশন বা দৃষ্টিভ্রম বলা যেত, কিন্তু সেখানে উপস্থিত থাকা সবাই সেই ছায়ামূর্তিটাকে দেখতে পায়। এবং 3 হচ্ছে কিছুদিন পর ওই পরিত্যক্ত বাড়ির পাশে বাড়িগুলো এক লোককে ওই বাড়ির গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। লোকটা তার আগে কিছুদিন নিরুদ্দেশ ছিল। আর 4 রয়েছে মামা সেদিন ওই কুকুরটার দিকে তাবিজ ছুঁড়ে মেরেছিল। আমরা ওই বাড়িটা দেখতে যাব এটা জানার পরপরই মামা একজন বিখ্যাত হুজুরের সাথে দেখা করে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে রেখেছিলেন। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছিলেন রফিক উদ্দিন, তাকে অনেক ধন্যবাদ। তিনি বর্তমানে গাজীপুরে থাকেন। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার কাকার মুখ থেকে শোনা। আমার কাকার গ্রামের বাজারে একটা মুদি দোকান আছে। সেখানে হাটের দিন অনেক রাত পর্যন্ত বেচা কেনা হয়। কাকা মাঝে মাঝে আস্তে আস্তে নাকি রাত হয়ে যায় 1টা থেকে 2টা বাজে। এবং কাকার দোকানে সেলিম নামের একজন কর্মচারী কাজ করত। সে কথা বলতে পারতো না, মানে বোবা ছিল। কাকা তাকে খুবই আদর যত্ন করত। সেলিমের 3 কুলে কেউ নেই এবং সে তার দুঃসম্পর্কের এক মামার বাড়িতে থাকতো। সেই লোক মারা যাওয়ার পর না খেয়েছিল। কাকা দয়া হয় এবং নিজের দোকানে তাকে কাজ দেন। সেলিম আমার দাদুর বাড়িতেই থাকতো। কাকার সাথেই রাতে বাজার থেকে ফিরতো। কাকার প্রায় বলতেন সেলিম ছেলেটাকে দেখে উনার মাঝে মাঝে সন্দেহ হয়। উনি নাকি অনেকদিন শুনেছেন গভীর রাতে সেলিমের ঘর থেকে কথাবার্তার আওয়াজ পাওয়া যায়। এমনকি কাকিমা নিজেও শুনেছেন, কিন্তু সেলিম নিজে বোবা, তার কথা বলার কোনো প্রশ্নই আসে না। এক রাতে কাকা অনেক দেরি করে বাসায় ফিরছিলেন। সেদিন হাট ছিল, তাই বাজারে লোকজনও ছিল বেশি এবং তাই দোকান বন্ধ করতে করতে অনেক সময় লেগে যায়। এবং কাকা বাড়ির পথ ধরেন 1টার কিছু পরে এবং সাথে সেলিম। আগামীকাল বাসায় মেহমান আসার কথা, তাই কাকার হাত থেকে বড়সড় 4টা মুরগি কিনে রেখেছিলেন। সেলিমের হাতে মুরগিগুলো, কাকার হাতে পান সুপারি। চাঁদের আলোয় চারপাশ ভালোই ঝলমল করছিল। কাকা আনমনে সেলিমের সাথেই কথা বলছিলেন। দোকানে আজ কেমন কেনা বেচা হলো সে সব নিয়েই। সেলিম মাথা নিচু করে শুনছে আর পাশাপাশি হাঁটছে। বাজার থেকে প্রায় 200 থেকে 300 হাত আসার পর রাস্তাটা বামে মোড় নিয়েছে অনেকটুকু। কাকা কথা বলতে বলতেই আনমনে এগোচ্ছিলেন। হঠাৎ দেখতে পেলেন সামনে গাছের আড়ালে কি যেন নড়ে উঠল। এখানে বলে রাখা দরকার, আকাশে বিরাট চাঁদ ছিল এবং এমনকি রাস্তার সাদা বালিগুলোতে চাঁদের আলো পড়ে চিকচিক করছিল। পরিষ্কার দেখা যাচ্ছিল চারপাশ। কাকা পাত্তা না দিয়ে এগোতে লাগলেন, কিন্তু সেলিম থমকে দাঁড়ালো। চোখ মুখ কুচকে দিয়ে যেন দেখার চেষ্টা করলো। নাক দিয়ে ছোক ছোক করে কিসের যেন গন্ধ নেওয়ার চেষ্টা করলো। কাকা সেলিমের মধ্যে এমন ভাব আগে দেখেননি কখনো। তিনি একটু বিরক্ত হলেন, তারা লাগালেন জলদি যাওয়ার জন্য। কাকা পা বাড়ালেন, সেলিম দাঁড়িয়ে রইল। কাকা আবার পিছনে ঘুরে তারা লাগালেন। সে দৌড়ে এসে কাকার হাত ধরে জোর করে টেনে পিছনে নিয়ে যেতে লাগলেন এবং কাকা বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে নিতে চাইলেন, কিন্তু সেলিমের গায়ে যেন অসুরের শক্তি। সে কাকাকে প্রায় টেনে নিয়ে চলতে লাগলো বাজারের দিকে। এইবার কাকা স্পষ্ট শুনলেন পেছন থেকে কেউ যেন উনার এবং সেলিমের নাম ধরে জোরে জোরে চিৎকার করলো এবং আওয়াজটা 3বার শোনা গেল। অপ্রার্থিব সেই আওয়াজটা যেন কাকার কানটা তালা লাগিয়ে দিল। বিমূঢ়ের মতো চেয়ে রইল রাস্তার দিকে। কিভাবে যেন উনার মনে এই শব্দগুলো আঘাত করলো। এ কোনো মানুষের আওয়াজ হতে পারে না।
হতে পারে না কোনো পশুর আওয়াজ, তাহলে যা তিনি জীবনেও বিশ্বাস করেননি তাই কি হতে যাচ্ছে? এ কি ভূত প্রেতের পিছুর পাল্লায় পড়লেন তিনি? এদিকে সেলিম প্রায় বগল দাবা করেই উনাকে দৌড়ে নিয়ে যেতে লাগলেন বাজারের দিকে। সেলিমের হাত থেকে মুরগিগুলো পড়ে গিয়েছিল। কাকা শেষবার যখন একবার পিছনে ফিরলেন তখন দেখলেন যে এই মুরগিগুলো যেনই অদৃশ্য এবং কোনো হাতের ছোঁয়ায় সেই মোড়ের দিকে যেতে লাগলো। সেই রাত কাকারা বাজারেই কাটিয়ে দিলেন। সকালে ফেরার পথে আরো কিছু লোক নিয়ে উনারা দেখতে চললেন মোড়ের সেখানে আসলে কি হয়েছে। উনারা যেই মোড়টার কাছাকাছি পৌঁছালেন এবং তখন দেখলেন সেখানে রাস্তার উপর একটা বর্গের মতো আকৃতি করে 4টি মুরগির মাথা সাজানো, আর কিছুটা দূরে সেই মাথা ছাড়া দেহগুলো পড়ে আছে। এই ঘটনা কাকার সাথে উপস্থিত বাকি সবাই দেখে। বাসায় ফেরার পর কাকা এবং সেলিম দুজনেই অসুস্থ হয়ে পড়ে। সেলিমের এরপর 15 দিন জ্বর থাকে। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছিলেন তাওহিদ আলী পিয়াল। তাকে অনেক ধন্যবাদ এরকম ঘটনা পাঠানোর জন্য।